কেন্দ্র জানা লাগবে, জানিস? কেন্দ্র, এই কেন্দ্র একটি বিন্দুর মতো, একটা বিন্দু যার শুধুমাত্র একটা অবস্থান আছে, শুধু একটা অবস্থান, যার দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই, কিন্তু একটা অবস্থান আছে, একে বলা হয় বিন্দু। এই বিন্দু থেকে এই বিন্দু, এটার নাম হচ্ছে বিন্দু অথবা কেন্দ্র। নির্দিষ্ট একটি দৈর্ঘ্য নিয়ে তার চতুর্পাশে ঘুরিয়ে যে ক্ষেত্রটি তৈরি হয় তার নাম হচ্ছে বৃত্ত। কি বললাম? একটি কেন্দ্র, নির্দিষ্ট একটা কেন্দ্র থেকে তার অল্প একটু ব্যাসার্ধ নিয়ে অথবা একটু দূরত্ব নিয়ে একই জায়গা থেকে, এখান থেকে যাত্রা শুরু করে ঘুরতে ঘুরতে এই অবস্থানে চলে আসার নাম, এইখানে যে ক্ষেত্র তৈরি হয়েছে তার নাম হলো বৃত্ত। এখন আমার পরিচয় হচ্ছে ব্যাসটা কি। আমি যদি এইখানে একটি কেন্দ্র নেই, কেন্দ্র নেওয়ার পরে একটা ক্ষেত্র নিয়ে টোটাল একটা ক্ষেত্র তৈরি হলো, যে পরিমাণে দূরত্ব, এখান থেকে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, এই জায়গায় যে দূরত্বটা সৃষ্টি হয়েছে এটার নাম হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে এখান থেকে এটার দূরত্ব যা হবে, এখান থেকে এটার দূরত্ব তাই হবে, যে পাশ থেকেই নেই সেই পাশটাই হচ্ছে তার ব্যাসার্ধ। এখন এইখান থেকে এতটুকু যাওয়ার পরে আমি যদি ঠিক বরাবরটা টেনে দেই, এটার নাম দিলাম আমি ও, কেন্দ্রটার নাম দিলাম আমি ও, এটার নাম দিলাম আমি এ। এখন এই ও থেকে এই বি পর্যন্ত এইটার নামও একটি ব্যাসার্ধ, এটার নামও একটি ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে তাহলে ব্যাস কি? মনে রাখতে হবে ব্যাস এইভাবে মনে রাখতে হবে। ব্যাসার্ধ লিখতে গেলে ওয়ার্ডটা বড় না? ব্যাসার্ধ তো ওয়ার্ডটা বড়, মনে রাখবা এর দৈর্ঘ্যটা ছোট। ব্যাস লিখতে ছোট কিন্তু ওর পরিসরটা অনেক বড়। এই দুইটা মিলে এইটার নাম হবে হলো ব্যাস। এখন এই ব্যাসটা, আমার কথা হলো স্যার এই ব্যাসটা আমি কি শুধু সোজাসুজি নেব তাহলেই কি ব্যাস হবে? না, তুমি যদি সোজাসুজি নাও, আঁকা বাঁকাও নাও, বাঁকা নাও, যেভাবে খুশি নাও, অর্থাৎ তুমি ব্যাস তৈরি করতে হলে তোমার কেন্দ্র দিয়েই যেতে হবে। কেন্দ্র, তোমার শর্ত এটাই যে কেন্দ্র ছাড়া যদি কোনো কিছু যায় তাহলে ওইটা ব্যাস হবে না। অর্থাৎ তোমাকে এই কেন্দ্রর উপর দিয়েই কোনো কিছু যেতে হলে তাহলে তোমার ওটা ব্যাস হবে। এখন কথা হলো এ বি, এটার নাম হলো একটা ব্যাস। এখন আমার কথা হচ্ছে যদি স্যার আমি এই সোজা নেব তাহলে এটা ব্যাস হবে? হ্যাঁ, এটাও ব্যাস হবে, এটাও ব্যাস হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কেন্দ্র দিয়ে অতিক্রম করাবো না, তাহলে এটা কি কখনো ব্যাস হবে? নো, এটা কখনো ব্যাস হবে না। এটার নাম হয়ে যাবে জ্যা। এটার নাম একটা নাম দেয় সি ডি, এটার নাম হবে জ্যা। এখন প্রশ্ন হলো এটাই, মনে রাখবা একটা কথা, জ্যা যত বড় হবে, জ্যা যত বড় হবে ও কেন্দ্রের তত কাছাকাছি আসবে, কেন্দ্রের কাছাকাছি আসবে। কিভাবে? একটু এক্সাম্পল দেই। সেটা হলো একটা বৃত্ত আমি নিলাম, দেখো এটা কেন্দ্র, এটা একটা জ্যা, ধরো এ বি, এটা একটা জ্যা। এই দৈর্ঘ্যটা আমি আর একটু বাড়াইলাম, সি ডি। এ বি থেকে সিডি বড় না? এ বি ইজ লেস দেন সিডি, অর্থাৎ সিডিটা বড়। দেখো সিডিটা বড় হচ্ছে, কেন্দ্র থেকে তত কাছাকাছি আসতেছে না। আবার তুমি আর একটু বড় করো, ই এফ, দেখো এর থেকে আবার ইএফটা আর একটু বড়, ও বড় হচ্ছে আবার ও এর কাছাকাছিও যাচ্ছে। তখন আমি আর একটু বাড়াই দেব, আর একটু বাড়াই দেওয়ার পরে এটার নাম দেওয়া হচ্ছে জি এইচ। দেখো ইএফ থেকে আবার জিএইচটা বড় না? মানে যত বড় হচ্ছে কেন্দ্র থেকে তত কাছাকাছি আসতেছে। এই জন্যই আমাদের একটি উপপাদ্য আছে যে বৃত্তের বৃহত্তম জ্যাই, বৃত্তের বৃহত্তম ব্যাসই হচ্ছে, বড় ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, সম্ভবত 3 নম্বরে আছে। এখন আমাদের এই
ব্যাপারটা গেল। আচ্ছা একটু আমরা দেখি বলছে কি যে জ্যায়ের বিষয়টা গেল। এখন চাপ কথাটা আসো চাপ। আমরা একটি বড় একটি বল, একটা নিরেট বলের কথা চিন্তা করবো, অথবা একটা ফুটবলের কথা চিন্তা করবো। নিরেট ফুটবল যার ভিতরে ফাঁপা জায়গা নাই তাকে বলা হয় নিরেট। মনে রাখবা এইটা হলো আমার কেন্দ্র। ধরো আমি এখান থেকে এইটুকু কেটে ফেলে দিব, এখান থেকে এইটুকু কেটে আমি ফেলে দিব। আচ্ছা আমি কাটলাম, আমি এটা কেটে ফেলাই দিলাম। ধরো দেখো দুইটা অংশ হয়ে গেছে। এটার নাম দাও এ বি সি, এটার নাম দাও হলো ডি জি ডি ই এফ ই এফ। দেখো তো আমার বড় কে, এ বি সি বড় না ডি ই এফ বড়? কোনটা বড়? ডি এফ বড়। কিন্তু আমাদের বৃত্ত ছিল একটা, বৃত্ত কয়টা ছিল? এ কেটে ফেলানোর পরে আরও একটু অংশ, দুইটা অংশ হয়েছে। একটা বৃত্ত থেকে কয়টা অংশ হয়েছে? দুইটা। যেটা সবচেয়ে ছোট এই অংশটা, এই অংশটা কি সবচেয়ে ছোট, এইটার নাম হবে উপচাপ। এটার নাম কি হবে? উপচাপ। আর যেটা বড় সেটার নাম হবে অধিচাপ। কি চাপ? অধিচাপ। মনে থাকবে। এখন অধিচাপ উপচাপ মনে রাখবা। অধি শব্দের অর্থ হচ্ছে বড়, আর উপচাপ শব্দ, যেমন আমরা জেলা, জেলাকে বিভক্ত করে আমরা কি বানাইছি? উপজেলা। উপজেলা অবশ্যই জেলার থেকে বড় না, জেলার থেকে ছোট। এইভাবে টেকনিক্যালি মনে রাখতে হবে। অধি মানেই যেটা বড়, কিন্তু বৃত্ত কিন্তু একটাই থাকতে হবে। একটা বৃত্ত কেটে আমি দ্বিখণ্ডিত করার পরে যেটা সবচেয়ে বড় সেটার নাম দেবো অধিচাপ, যেটা সবচেয়ে ছোট তার নাম দেবো আমি কি? উপচাপ। এখন স্যার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণটা কি? আচ্ছা কেন্দ্র শব্দের অর্থ কি? সেন্টার পয়েন্ট। আচ্ছা খেয়াল কর, আমি এখানে একটু টেনে দেওয়ার পরে এইখানে কি কোনো কোণের সৃষ্টি হয় নাই? একটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360। লক্ষ্য করো এখানে এই কোণের মান কত? 180। 180 তো, কিন্তু কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করছে কি না? এখানে কোণ উৎপন্ন করে নাই? অবশ্যই কেন্দ্রে কোণ উৎপন্ন করছে। কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে ওইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের চতুর্পাশে যে কোণের সৃষ্টি করবে সেটার নাম হবে কেন্দ্রস্থ কোণ। বিষয়টা এইভাবে আমি আরেকটু ব্যাখ্যা করে দেই। আচ্ছা দেখো বিষয়টা এমন যে আমি একটি বৃত্ত আঁকাইলাম, বৃত্ত আঁকানোর পরে একটি ব্যাসার্ধ দিলাম, একটা কেন্দ্র এ বি সি দিলাম। তুমি এইখানে একটু টেনে দাও, এটার নাম ও, এখানে নাম দাও সি। আচ্ছা একটু লক্ষ্য করো তো, সবাই মনোযোগ দাও। দেখো কেন্দ্রের সাথে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে আরও একটি কোণ উৎপন্ন হয়েছে আবার, এবং টোটাল এত বড় একটি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ কোণ এ ও বি। অর্থাৎ যে মাঝে থাকে তাকে আমরা বলবো কোণ, যে মাঝে থাকবে সেটাকে কোণ উল্লেখ করব। এটার নাম হলো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এটা কেন্দ্রের সাথে তো কেন্দ্রস্থ কোণ। দেখো বৃত্তের সাথে এই একটা কোণ উৎপন্ন করছে, অর্থাৎ কি হচ্ছে? বিসিও, তাই না? বিসিও একটা কোণ। আবার এই যে একটা কেন্দ্র, অর্থাৎ তুমি মনে রাখবা এই বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করবে তার নাম হলো বৃত্তস্থ কোণ। অর্থাৎ এটাও কি বৃত্তস্থ কোণ? এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখতেই পারবো ও বি সি, অর্থাৎ সি বি ও, অর্থাৎ এটা সমান সমান হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। একটি সাধারণ কথা মনে রাখবা, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডাবল। বৃত্তস্থ কোণের কি? ডাবল। বৃত্তস্থ কোণের ডাবল কে? কেন্দ্রস্থ কোণ। মনে রাখবা এভাবে। এইখানে লেখো কেন্দ্রস্থ কোণ,
সমান সমান লেখো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। আচ্ছা, কে ডাবল, কে ডাবল, কেন্দ্রস্থ কোণের, কেন্দ্রস্থ কোণ ডাবল, কার ডাবল, বৃত্তস্থর ডাবল। তাহলে আমি এখানে 2 লাগাই দিব, এখানে আমি 2 লাগাই দিব। বা এখানে কেন্দ্রস্থ কোণ কে, এ ও বি, এ ও বি। আচ্ছা ডাবল 2 দাও, তোমরা এইটা 9-এ গিয়ে পাবা। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডাবল, এটা 9-এ গিয়ে পাবা। তাহলে ও সি বি বা বি সি ও, বি সি ও, এটা হয়ে গেল। এখন লাস্ট একটি প্রশ্ন তোমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে পরিধি এবং ক্ষেত্রফল। পরিধি, এই যে পরিধি এবং ক্ষেত্রফল। ধরো তুমি তোমার স্কুলের ক্যাম্পাসের গেট থেকে শুরু করে যাত্রা শুরু করতে করতে চারপাশে ঘুরে আবার ওই জায়গায় আসলে যতটুকু পথ অতিক্রম করবে তার নাম হবে পরিধি। কিভাবে? ধরো এই বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, ব্যাসার্ধ সমান সমান আর। তুমি কি করলা, এইখান থেকে যাত্রা শুরু করলা, হাঁটতে 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 ঘুরতে 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 আসতে 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 আবার এই বি বিন্দুতে আসে পৌঁছালা। তুমি যতটুকুই অতিক্রম করছো না কেন, তুমি পরিধি যদি লিখতে চাও, পরিধি, তাহলে 2 পাই আর, 2 পাই আর। তাহলে এটা পরিধি হবে কি, 2 পাই আর। আমার ক্ষেত্রফলটার যে ব্যাপারটা, ক্ষেত্রফল মানে কি, ওইটার মাঝখানে, ওইটার মাঝখানে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর কতটুকু জমির অংশ আছে অথবা কতটুকু অংশ আছে তার সার্বিক পর্যায়টা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিধিটা কি, আমি কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছি তার নাম হলো পরিধি। যেমন আমি এই রুমের এইখান থেকে হাঁটতে হাঁটতে ঘুরতে 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 আমি যদি আবার ঘুরে এখানে আসি, তার নাম হবে পরিধি। আর সার্বিক বিষয়টার নাম হলো ক্ষেত্রফল। তাহলে এইটার ক্ষেত্রফল হবে হলো পাই আর স্কোয়ার। আরটাকে ব্যাসার্ধ, আরটাকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আর এই আরটাকে ব্যাসার্ধ। আর এই পায়ের মানটা হচ্ছে 3.1416। এইটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে চলে গেল কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, চাপ, উপচাপ, অধিচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, পরিধি এবং ক্ষেত্রফল। আপাতত এই বৃত্তের মধ্যে এতটুকু জানতে পারলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এটা একটু হায়ার এডুকেশনে পাবে। তো আপাতত এতটুকু বেসিক জানলেই উপপাদ্যগুলো সহজ হওয়া যাবে, ঠিক আছে? এই চিত্রগুলো একটু আঁকায় নাও, ঠিক আছে?